মনে আছে সেই সিরীয় শিশুটির কথা? বোমার আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে বলেছিল, আমি আল্লাহকে সব বলে দেব। সে সময় গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল শিশুটির করুণ বিদায় বার্তা। তবে সিরিয়াতে থামেনি যুদ্ধের দামামা। এ ঘটনার পর পেরিয়েছে 10 বছর, বেড়েছে লাশের সারি। অবশেষে ছোট্ট শিশুটির সেই ফরিয়াদ কবুল হলো। ক্ষমতাচ্যুত হয়ে পালালেন স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ। এই ঘটনা জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধ সামলে দিতে পারলেও মাত্র 12 দিনেই কেন পতন ঘটল বাশারের? 2024 যেন বিপ্লবের বছর। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। এদিকে তার বাসস্থান গণভবনের দখল নেয় ছাত্র জনতা। সে সময় সারা বিশ্ব তাকিয়ে দেখেছিল এই ঘটনা। মাত্র 4 মাস পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সিরিয়ায়। রাজধানী দামেস্কের দখল বিদ্রোহীদের কাছে যাওয়ার পর পালিয়েছেন বাশার আল আসাদ। এদিকে স্বৈরশাসকের পতনের খবরে রাজপথে নেমেছে হাজারো মানুষ। প্রেসিডেন্টের বাসভবন দখল নিয়ে করছে আনন্দ উল্লাস। 1971 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ। টানা 3 দশক ক্ষমতায় ছিলেন তিনি। 2000 সালে তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। মাত্র 34 বছর বয়সে প্রেসিডেন্ট পদে বসে সিরিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বাশারের শাসনের প্রথম দিকে তাকে একজন আধুনিক এবং সংস্কারক নেতা হিসেবেই দেখা হতো। তবে 2011 সালে আরব বসন্তের প্রভাব সিরিয়াতেও পৌঁছে যায়। বেকারত্ব, দুর্নীতি আর বাকস্বাধীনতার অভাব নিয়ে তরুণদের বিক্ষোভ দমন করতে গিয়ে নির্মম হয়ে ওঠেন তিনি। তার নির্দেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী। দমন নিপীড়নের পর অস্ত্র হাতে তুলে নেয় সিরিয়াবাসী। বাশারের বিরুদ্ধে লড়াই শুরু করে বহু সশস্ত্র গোষ্ঠী। এরপর একে একে সিরিয়ার বিভিন্ন শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব বাড়ে এবং সিরিয়ার গৃহযুদ্ধ হয়ে ওঠে আরও জটিল। এক পর্যায়ে আলেপ্পো এবং হামাস সহ বিদ্রোহী অধ্যুষিত বড় শহরগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাশারের বাহিনী। সম্প্রতি আলেপ্পো ও হামা সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি ঘোষণা দিয়েছেন, তাদের চূড়ান্ত লক্ষ্য বাশার আল আসাদকে উৎখাত করা। শেষ পর্যন্ত হলো তাই। বিদ্রোহীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছতে না পৌঁছতেই ব্যক্তিগত উড়োজাহাজে করে পালালেন বাশার। তবে তিনি কোথায় গেছেন তা এখনও অজানা। বিশ্লেষকদের দাবি, গৃহযুদ্ধের শুরুতে আসাদ সরকারের সবচেয়ে বড় সহযোগী ছিল রাশিয়া এবং ইরান। রাশিয়ার বিমান এবং হিজবুল্লাহর সেনাবহরের সাহায্যেই বিদ্রোহী গোষ্ঠী মোকাবেলা করছে দেশটি। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কারণে এই দুই মিত্র শক্তির সহযোগিতা আগের মতো পায়নি সিরিয়ান আরব আর্মি। সেনাবাহিনীতে কম বেতন এবং অভিজ্ঞতার অভাবও একটি বড় কারণ। এছাড়াও রয়েছে সেনাদের নিয়োগ নিয়ে স্বজনপ্রীতির মতো অভিযোগও। বরাবরই দক্ষ সেনাদের অভাব ছিল বাহিনীতে। সাধারণ সেনাদের উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেওয়া হতো না বলেও জানান বিশেষজ্ঞরা। এছাড়াও 2020 সালে যুদ্ধবিরতি স্বাক্ষরের পর থেকে নেতিয়ে পড়ে সিরিয়ার সশস্ত্র বাহিনী। তাই বিদ্রোহীদের আচমকা হামলার মুখে তাদের প্রতিরোধ ব্যবস্থা মারাত্মক দুর্বল হয়ে পড়ে। এ কারণেই মাত্র 12 দিনের হামলা সামাল দিতে পারেনি আসাদ সরকার। সিরিয়ার চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ও তার দল সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন বাইডেন। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাশার আল আসাদ রাশিয়ার সমর্থন হারিয়ে তার দেশ থেকে পালিয়ে গেছেন। এছাড়াও ডেমোক্রেট কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে আনন্দ প্রকাশ করে বলেন, আসাদ সরকারকে উৎখাতের বিষয়টি সিরিয়ার মানুষের জন্য নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বড় সুযোগ। সিরিয়ার নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর হাতে যাওয়ায় উচ্ছ্বসিত আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী তালেবান। বিদ্রোহীদের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছে তারা। সিরিয়ার টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেউ কেউ। এর আগে জঙ্গিবাদের চরম মূল্য দিয়েছে ইরাক। সিরিয়ার বর্তমান ঘটনা প্রবাহে উদ্বিগ্ন দেশটি। সিরিয়ায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়লে আবারও ইরাক বিপদে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেছেন ইরাকি কর্মকর্তারা। বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। স্বৈরশাসকের বিরুদ্ধে বিদ্রোহের ছোঁয়া কি লাগবে আরও কোনো দেশে? মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।